সো বি দ্য বিরাট কোহলি অফ ব্যাংকিং প্রিপারেশন। এই কথাটা কেন বলছি? তোমরা রিসেন্টলি দেখেছো যে আইপিএল যে 2025 ফাইনাল হলো, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সেই 2008 থেকে যখন আইপিএল স্টার্ট হয়েছিল তখন থেকে আজ অবধি এত দিনের প্রায় 18 বছরের একটা অপেক্ষা, এবং শেষ পর্যন্ত সেই অপেক্ষা ফসল ফলল। বিরাট কোহলির হাতে কাপ উঠল, আইপিএল ট্রফি, এবং কেরিয়ারে আর কিছুই প্রায় বাকি নেই তার জিতে নেওয়ার মতন, সব কিছুই জেতা হয়ে গেল। তো এই যে এই জার্নিটা কিন্তু মোটেই সহজ ছিল না। এত লম্বা একটা জার্নি, 17 থেকে 18 বছরের জার্নি, এটা মোটেই সহজ ছিল না। হুম। এবার আমরা বিরাট কোহলির খেলা দেখি, শুধু বিরাট কোহলি কেন, এখানে আজকে আমি অনেক অ্যাথলিটসদের লাইফ সম্বন্ধে বলবো। আমরা খেলা দেখি, আমরা খেলাতে উচ্ছ্বাস প্রকাশ করি, সেলিব্রেট করি উইনস অ্যান্ড, মানে যেটা হারা যা কিছুই থাকুক না কেন, অনেক হারের পর যখন জয় আসে, আমাদের ফেভারিট টিম, ফেভারিট স্পোর্টস পার্সনসরা যখন জেতেন, আমরা তাদেরকে নিয়ে অনেক সেলিব্রেট করি। কিন্তু শুধু সেলিব্রেশনটাই কিন্তু উদ্দেশ্য নয়। স্পোর্টস আমাদেরকে এই জিনিসটাই শেখায়, মোটিভেশনটা আমাদেরকে এভাবেই দেয় যে তাদের কাছ থেকে পাওয়া যে লাইফ লেসন্সগুলো, তারা যেন আমরা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করি। যতদিন না আমরা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারছি, ততদিন সেই স্পোর্টস ফলো করা বা দেখার বিশেষ কিন্তু তাৎপর্য থাকে না, বা স্পোর্টসের যে পজিটিভ মেসেজ সেটা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছয় না। তো আমরা এখান থেকে কী কী পজিটিভিটিস নিতে পারি? প্রথমত, আজকে বিরাট কোহলি কেন বিরাট কোহলি হলো, আর আজকে আমি যে বলছি যে বি দ্য বিরাট কোহলি ইন ইউর ব্যাংকিং প্রিপারেশন, তাহলে কি তোমরা বিরাট কোহলির মতো ব্যাট বল হাতে খেলাধুলা শুরু করে দেবে? নো নো নো, নট লাইক দ্যাট। বিরাট আজকে নিজের যে প্রফেশন বা নিজের যে কাজ, সেই কাজের প্রতি যে কমিটমেন্ট অ্যান্ড ডেডিকেশনস দিয়েছে, সেই হোল লাইফ প্যাটার্নটাকে আমাদের ফলো করার কথা বলা হচ্ছে আজকে। যখন একদম নতুন, যখন বিরাট একদম ইয়াং ছিল, যখন স্টার্ট করেছিল, তখন তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একজন টিনেজ প্লেয়ার ছিল, ঠিক আছে, তাকে কেউ সেরকম চিনতও না, কোনো সেরকম রেকগনিশনস ছিল না। তারপর আস্তে আস্তে নিজের গেম, নিজের টেকনিক্সের মাধ্যমে সে যখন দলে নিজের একটা পার্মানেন্ট জায়গা করলো, জাতীয় দলে যখন সুযোগ পেল, খেলাধুলা করলো, বেশ কিছু ভালো ম্যাচ উইনিং পারফরমেন্সেস দিল, এরকম করতে করতে সে কিন্তু নিজেকে গড়ে তুলতে শুরু করলো। ঠিক তারপর 2012-13 একটা ফেজে এসে বিরাট কোহলি নিজের কিছু পছন্দের জিনিসকে স্যাক্রিফাইস করলো। কি? খাওয়া দাওয়া। কিছু পছন্দের খাওয়া দাওয়া স্যাক্রিফাইস করলো, একটা স্ট্রিক্ট রুটিনের মধ্যে চলে আসলো। কেন? তার কারণ হচ্ছে ফিটনেস, যেটা তার খেলার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট, ফিটনেস। এবং সেইটাকে ঠিক রাখার জন্য সে নিজের অনেক পছন্দের জিনিসকে স্যাক্রিফাইস করলো, এবং সেই স্যাক্রিফাইসের ফল আমরা দেখতে পেলাম মাঠে। তার ফলাফল দেখতে পেলাম যখন টিম ইন্ডিয়া জিতলো, বিরাট কোহলির হাতে একটার পর একটা ট্রফি উঠলো। সেই ফলগুলো, স্যাক্রিফাইসগুলো এইভাবে পে ব্যাক করলো তাকে। আর আমরা কি করছি? সকালে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলে, না, আর 10 মিনিট বাদ, আর 1 ঘন্টা পর, এই করতে করতে 8:30-9টা বাজিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠতে উঠতে। ওকে, ইউ ক্যান বি এ লেট রাইজার, কোনো প্রবলেম নেই। কিন্তু বাকি সারাটা দিন আমরা কি করছি? বাকি সারাটা দিন একটুখানি পড়ছি, তারপরে হয়তো একটু মোবাইলে, এখন তো অনলাইন ক্লাসেরই যুগ, মোবাইলে ক্লাস দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল, ক্লাস ভালো লাগছে না, এবার একটু রেস্ট নিই, একটুখানি রিলস দেখি, একটু স্ক্রোল করতে করতে, একটু স্ক্রোল করি, এই করতে করতে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টাটা 2.5 ঘন্টা হয়ে গেল, বুঝতেই পারলাম না। একটা সময় পরে রিলস দেখতে দেখতে যখন ক্লান্তি চলে আসলো, ক্লান্ত হয়ে গেলাম, তখন আমরা কী করলাম? গুটিয়ে পাটিয়ে বসে পড়লাম, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, দুপুরে হয়তো একটু ঘুমিয়ে নিলাম, বিকেল হলো বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে, গল্প করতে বেরিয়ে গেলাম, রাত হলো ঘর আসলাম, আবার তো একটু ফর্মালিটি করার জন্য 2 পাতা উল্টালাম, শুয়ে পড়লাম। এইভাবে কিন্তু বিরাট কোহলি হওয়া সম্ভব নয়। বিরাট কোহলি যদি এরকমটা করতো, তাহলে আজকে কিন্তু ইন্ডিয়া টিমের অনেক ওয়েস্ট ট্যালেন্টসের খাতায় তার নামটা চলে যেত। বিরাটকে বিরাট বলে আজকে কিন্তু কেউ চিনত না। আর শুধু ট্যালেন্ট দিয়ে কিছু হয় না, যতক্ষণ না তুমি হার্ডওয়ার্ক সহ সেই ট্যালেন্টটাকে পলিশ করতে পারছো। তুমি যথেষ্ট প্রতিভাবান একজন স্টুডেন্ট হতে পারো, বা প্রতিভাবতী একজন স্টুডেন্ট হতে পারো, কিন্তু যতক্ষণ না তুমি সেই ট্যালেন্টটাকে পলিশ করছো, পরিশ্রম করছো ওটার উপর, ততক্ষণ সেটা তোমাকে কোনো রেজাল্ট, কোনো রিটার্নস কিচ্ছু দেবে না, নো রেকগনিশন অ্যাট অল। তাই আমাদেরকে
নিজেদের রুটিনের মধ্যে একটা ডিসিপ্লিন আনতে হবে, স্ট্রিক্টনেস আনতে হবে, কিছু পছন্দের কমফর্ট জোন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কমফর্ট জোন থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে, সব থেকে বড়ো কথা অন্তত এই ফেজটুকু। কারণ লাইফের এই ফেজটা তুমি যদি ডিসকমফর্টের মধ্যে কাটাও, তাহলে জেনে রাখো বাকি রিমেনিং লাইফটা কমফোর্টেবল হতে চলেছে। তখন তোমাকে কিন্তু আর কেউ বলবে না যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো রে, এটা করো রে, ওটা করো রে, পড়াশোনা করো রে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তখন লাইফে নতুন চ্যালেঞ্জেস থাকবে। এমনও নয় যে চাকরি পেয়ে গেলাম মানে সব কিছু সর্টেড, ভাই কোনো প্রেশার নেই, কিছু না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি, এখন তোমরা লাইফটা যে ফেজে পার করছো, যে টেনশনের মধ্যে পার করছো, তার থেকে অনেক বেটার, অনেক স্টেবিলাইজড, ওয়ে বেটার। আমি একটাই কথা বলবো, ওয়ে বেটার। ওই দিন যে পার করেছে ভাই সেই জানে। আরেকজন স্পোর্টস পার্সনের আমি নাম এখানে বলবো, সেটা হচ্ছে লিও মেসি। দেখো, মানুষটা সেই কত দিন ধরে লড়ে আসছে। 2006 ওয়ার্ল্ড কাপ, জাতীয় ক্লাব লেভেলে কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো, এবং তার পারফরমেন্সটাকে ব্যাক করার মতন সে কিন্তু ট্রফিও জিতেছে প্রচুর। পার্সোনাল অ্যাচিভমেন্টস হয়ে গেল বা টিম অ্যাচিভমেন্টস হয়ে গেল, সব দিকেই কিন্তু তার নাম আছে। শুধু একটা জায়গাতেই তার নাম ছিল না, সেটা কোথায়? জাতীয় দলে। নাম ছিল না বলা বাহুল্য, কোথাওই নাম ছিল না। প্রত্যেক জায়গাতে সে উঠছে। অলিম্পিক্সে একটা গোল্ড মেডেল জিতেছিল, যেটা একটা বড় অ্যাচিভমেন্ট মানছি, কিন্তু ওদের দেশে আবার এগুলোকে খুব একটা মানে প্রায়োরিটাইজ করা হয় না। ওয়ার্ল্ড কাপ যেত, ওয়ার্ল্ড কাপ না জিতলে কী করলে এমন? স্বাভাবিক, বড় মানে যে দেশ যত ভালো পারফর্ম করবে, যে প্লেয়ার যত ভালো, তার কাছে প্রত্যাশাও তত বেশি থাকবে, এক্সপেকটেশনস তত বেশি থাকবে। ওয়ার্ল্ড কাপ যেত, তো দেশের হয়ে কোনো ট্রফি তার হাতে তখনও ওঠেনি। একটার পর একটা কোপা আমেরিকা ফাইনালসে উঠেছে এবং হেরেছে। এমন এমন টিমের কাছে হেরেছে যাদের কাছে হার কখনোই কাম্য নয়, কখনোই এক্সপেক্টেড নয়। এবার তা বলে কি ওরা চেষ্টা করেনি? ওরা কি ভালো করে খেলেনি? এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা নেওয়ার আছে, যেটা, এবং সেম স্টোরি কিন্তু আরসিবির ক্ষেত্রেও। আরসিবি যে এতবার ফাইনালে উঠেছে, তো তারা কি সেবারে চেষ্টা করেনি? বিনা চেষ্টাতেই তারা ফাইনালে উঠে গেছে। তারা খেটেছিল, তারা সকলেই পরিশ্রম করেছিল। কিন্তু অনেক সময় হয় কি না, যে পরিশ্রমের সঙ্গে সঙ্গে একটা তৃতীয় ফ্যাক্টর বা একটা এক্স ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে লাক। লাকের একটুখানি সাথ দরকার হয়, বা টেন্স সিচুয়েশনে তুমি কীভাবে রিয়্যাক্ট করছো, ওই আলটিমেট মোমেন্টে তোমার মাইন্ড একদম স্টেবিলাইজড এবং কুল অ্যান্ড কাম থাকা, কোয়াইটলি কামলি একদম শান্ত মাথায় ডিসিশন নেওয়া, এগুলো কিন্তু ম্যাটার করে। এগুলো অনেক বড় ডিসাইসিভ ফ্যাক্টরস। তো সেই জায়গাতে আমরা অনেকে নার্ভ ফেল করে ফেলি। তো দেখো, মেসি একটার পর একটা ফাইনালসে উঠলো, জিততে পারলো না। লাস্টে সেও মানুষ, গড অফ ফুটবল বলা হয়, সেও মানুষ। দিনের শেষে ফ্রাস্ট্রেটেড হয়ে লাস্টে কী করলো, লোকে ক্রিটিসিজম নিতে না পেরে শেষ পর্যন্ত সে কী করলো, রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিল। এবং আর্জেন্টাইন প্রেসিডেন্ট গিয়ে যখন মেসিকে রিকোয়েস্ট করলেন পার্সোনালি যে না, তুমি জাতীয় দলে ফিরে এসো, তখন সে আবার ফিরে আসলো, খেলা শুরু করলো। কিন্তু সময়ের চাকা এবারে ঘুরলো। প্রথম শুরু হলো একটা কোপা আমেরিকা জেতা থেকে, তারপরে ফিনালেসিমিয়া, তারপরে শেষ পর্যন্ত 2022 ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। সেই মানে আমি এখনো বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, সেই আলটিমেট প্রাইজ, যেটা যেন সে এত বছর লড়াই করে গেছে। তো এখানে এটাই বলার বিষয়। আরেকজন গ্রেটসের নাম বলবো, যে সচিন তেন্ডুলকার। সেই সম্ভবত 1992 ওয়ার্ল্ড কাপ থেকে খেলে আসছেন। 92, 96, 99, 2003, 2007, এতগুলো ওয়ার্ল্ড কাপ। লাস্টে 2011 ওয়ার্ল্ড কাপে এসে ফাইনালি জয়ের শিরোপা মাথায় উঠল। হাতে পেলেন সেই সোনালি সেই বিশ্বজয়ের ট্রফি। তো এই যে জিনিসগুলো, অবশ্যই এটা গ্রেট প্লেয়ার্স, এদের কাছে এগুলো জেতা এক্সপেক্টেড। কিন্তু কিছু ক্ষেত্রে হয় কি, নিজেদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, কিছু ক্ষেত্রে টিম পারফরমেন্স, এগুলোর জন্য অনেক কিছু জিনিস আমাদের হাতে থাকে না। ঠিক তেমনই আমাদের পড়াশোনার ক্ষেত্রেও অনেক কটা সাবজেক্টকে নিয়ে আমাদের চলতে হয়, একটা হোল টিম। আর তুমি হচ্ছে এই টিমের ম্যানেজার, কোচ। তুমি হিসেব মতন কিন্তু এই সাবজেক্টগুলোকে ম্যানেজ করছো। সব কটা সাবজেক্টে তোমার গ্রিপ স্ট্রং নাই হতে পারে, সব সাবজেক্ট তোমার ভালো প্লেয়ার নাই হতে পারে। কারোর কোয়ান্টস রিজনিং তাবড় প্লেয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো। এবার দেখা যাচ্ছে কারোর তো ইংলিশটা একটুখানি ডামাডোল আছে, ভাই কখন কী করে বলা যায় এটা।
আবার মানে সব থেকে খারাপ সেকশন তো কারেন্ট অ্যাফেয়ার্স সকলের জন্য, ডামাডোল, বোঝা যায় না। তো কিছু উইকনেসেসও আছে, কিছু স্ট্রেংথও আছে। তো সেটার জন্য আমাদের মিক্সড একটা রেজাল্ট আমরা দেখতে পাই, কখনো ভালো কখনো মন্দ। সিলেকশন আলটিমেটলি বহুকাল ধরে হচ্ছে না। আমরা অনেকে অপেক্ষা করতে করতে হাল ছেড়ে দিই, হতাশ হয়ে যাই, মনে হয় আমাদের আর বুঝি হলো না, আর সম্ভব নয়। কিন্তু ভাবো একটা জিনিস, কোথাও এই স্টোরিগুলো কি সব ইন্টারকানেক্টেড মনে হচ্ছে না? সচিনের স্টোরি, বিরাট কোহলি স্টোরি, লায়নেল মেসি স্টোরি, এগুলো কি কোথাও ইন্টারকানেক্টেড মনে হচ্ছে না? একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা জড়িয়ে আছে কোনো না কোনোভাবে। এবং এটা কিন্তু একটা সাইন অফ ইউনিভার্স। তুমি যদি নিজের কাজ, নিজের পরিশ্রম যদি প্রপার ডেডিকেশনের সাথে করে থাকো বা করতে থাকো, সব থেকে বড় কথা, তুমি দেখবে সে আলটিমেট ফল বা আলটিমেট রেজাল্ট অর প্রাইজ এমন একটা সময় পাচ্ছ যেটা সব থেকে বেশি লিস্ট এক্সপেক্টেড। তুমি নিজেও হয়তো প্রত্যাশা করনি যে এতে আমার রেজাল্ট হতে পারে, এবং তখনই তোমার হবে, তখনই তোমার হবে। এটাই হয়, এটাই নিয়ম জগতের। কারণ ঠিক একই এক্সপিরিয়েন্স আমি আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করছি। 2022 যখন বিশ্বকাপ ফাইনাল যখন হয়, তখন আমি মনে প্রাণে চেয়েছিলাম, যদি আমি মেসি ভক্ত নই, আমি আর্জেন্টিনা ভক্ত নই, কিন্তু আমি সেবারে মনে প্রাণে চেয়েছিলাম যে এবার আর্জেন্টিনা জিতুক, এবার মেসির যেন জয় হয়। অবশ্যই, কারণ মেসির যেই লড়াই এবং তার থেকে শেষে যদি বিজয় প্রাপ্তি হয়, এটা বহু সাধারণ মানুষের ছোট্ট ছোট্ট জীবন যুদ্ধের একটা বিরাট বড় উৎসাহ হয়ে থাকবে, বিরাট বড় একটা ভরসা হয়ে থাকবে যে লড়াই করে যাও, জিত একদিন হবেই। হুম, হতে বাধ্য, হতে বাধ্য। এবং ভগবদ্গীতাতেও একটা কথা বলা আছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। হ্যাঁ, তো এটা খুব বাস্তব কথা যে তুমি যদি কর্ম করে যাও, তাহলে করে ফলের আশা করার তোমার দরকার নেই, কারণ ফল ভালো হবেই। তুমি সঠিক কর্ম করো, তুমি কর্মের প্রতি পুরো ফোকাস থাকো, অন্য কিছু না ভেবে, তুমি ভালো ফল পাবেই, উচিত ফল তুমি পাবেই, হতে বাধ্য। কোনো রকম ডিস্ট্র্যাক্টেড হওয়ার দরকার নেই, কোনো রকমভাবে ডিমোটিভেটেড হওয়ার দরকার নেই, কোনো রকমভাবে বিচলিত হওয়ার দরকার নেই। 2022-এ সেই বিশ্বজয়ের পর আমি নিজের মনে পার্সোনালি একটা বিরাট বড় জোর পেয়েছিলাম যে মেসি যদি পারে, এত বছর যদি লাগার পরেও সে যদি পারে, আমি তো সামান্য কয়েকদিন পড়াশোনা করছি, আমি কেন পারবো না? আমি তো সদ্য 2021 থেকে তখন 22, মাত্র ওই 2 বছর হয়তো হয়েছে, জাস্ট 2 বছর চলছে। সেই উদ্যম নিয়ে 2023-এর এক্সাম দিলাম এবং খুব ফ্রি মাইন্ডে দিয়েছিলাম, কোনো এক্সপেকটেশন রাখিনি যে হবে না হবে। আমি নিজের বেস্টটুকু শুধু দিয়েছিলাম সেই ফাইনাল ইয়ার। কোথাও এটাও মাথায় রেখেছিলাম, দিস ইজ মাই রিটায়ারমেন্ট ইয়ার ফ্রম অ্যাসপিরেন্ট লাইফ। হয় এবছর এক্সাম ক্লিয়ার হয়ে আমি গভর্নমেন্ট ব্যাংকে জব পাবো, আদারওয়াইজ আমি কোনো প্রাইভেট জবের জন্য আমি চেষ্টা করব, সেখান থেকে কোথাও একটা জব নেব। 24-এ আমি জব নেবই, অ্যাট এনি কস্ট, এটাই ভেবেই রেখেছিলাম। অ্যান্ড ওলা 2023-এ যখন ফাইনাল রেজাল্ট যখন বেরোলো, আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, আমি কখনো আশা করিনি যে ওইটা আমার ক্লিয়ার হবে। আমার আশা ছিল হ্যাঁ এসবিআই ক্লার্ক হতে পারে, আসাম থেকে ফিল আপ করেছিলাম। আমার আশা ছিল আইবিপিএস ক্লার্কটা হয়তো হতে পারে, কিন্তু বাকি কোনো কিছু নয়, শুধু আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টটাই আমার ক্লিয়ার হলো, যেটা আমি আশাই করিনি একেবারে। হ্যাঁ, মানে মনে হয় যে কোলের মধ্যে এসে যেন পড়ে গেল আমার কাছে ফলটা। তো এটাই হয়, তুমি যখন পরিশ্রমটা ঠিকভাবে করবে, সব থেকে লিস্ট এক্সপেক্টেড জায়গাতেই তুমি দেখবে তোমার ফলাফলটা আসছে। ওকে, তো যারা এভাবেই লড়াই করে যাচ্ছ, এখনো হার মানোনি, বা যারা মনে করছো গিভ আপ করে দেবে, আমি বলবো যে অন্তত শেষ চেষ্টাটুকু করে তারপর দেখো কী হয়। একবার লাস্ট ট্রাই করো, নিজের বেস্টটুকু দাও। 2025-এর এই বছর সবাইকে, সমস্ত হেরে যাওয়া মানুষকে জিতিয়েছে। তুমিও লড়াই করতে থাকো, হয়তো 2025-এর এই পরিশ্রম তোমাকেও জয় নিয়ে যেতে পারে। তো এই বলেই শেষ করছি আজকের এই ভিডিও। একটু দীর্ঘায়িত হয়ে গেল, তার জন্য দুঃখিত। আর যেটা তোমাদেরকে জানাবো যে আমাদের কোয়ান্টস এবং রিজনিংয়ের প্র্যাকটিস ব্যাচেস চলছে, 1.0 ব্যাচেস। তো তোমরা যারা রিপিটার্স ক্যান্ডিডেট আছো, প্র্যাকটিস কন্টেন্ট চাও, ডিসকাশন চাও প্র্যাকটিসের ওপর, এবং হয়তো কোথাও কোনো জায়গাতে কোনো সেকশনে প্রবলেম হচ্ছে, সেই অ্যাপ্রোচগুলোকে ঠিক করতে চাও, প্রিলিমস বা মেন্স লেভেলের যে কোনো প্র্যাকটিস, তার জন্য আমাদের 1.0 ব্যাচ তোমরা জয়েন করতে পারো, কোয়ান্টস এবং রিজনিংয়ের জন্য অ্যাভেলেবেল। আর যারা নতুন একদম ফাউন্ডেশন পার্ট থেকে প্রিপারেশন স্টার্ট করছে, তাদের জন্য কোয়ান্টস 2.0, রিজনিং 2.0, এই দুটো ব্যাচ আছে, তোমরা চাইলে সেখানে এনরোল করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পিন কমেন্টসে দিয়ে দেবো, সেখান থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো।
অনেক রকম ব্যাংকিং প্রিপারেশন সংক্রান্ত ডিসকাশনস এবং আলোচনার জন্য সেখানে হেল্পফুল হতে পারে। ওকে, এই বলে শেষ করছি। সকলকে অল দ্য বেস্ট।